নমস্কার, জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগত। ঠান্ডা কিন্তু প্রচুর পড়ে গেছে। ভেবেছিলাম আ ১৯ ডিসেম্বরের রায়ে আরকি রাজ্য সরকার একেবারে ঠান্ডা হয়ে যাবে। এসএসসি বোর্ড ঠান্ডা হয়ে যাবে। যারা দুর্নীতি করেছে তারা ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে, "ডাল মে কুছ কালা है ये पूरा ডাল ই কালা है।" কথাটা কিন্তু আমার নয়। কথাটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয়ের। কেন তিনি এই কথা বলেছেন? কি দরকার পড়ল তার এই কথা বলার? তো সে বিষয় নিয়ে আলোচনা করব। আরো বেশ কিছু তথ্য রয়েছে যেখানে আমাদের মেটা ডাটা সম্পর্কে তথ্য রয়েছে। মেটা ডাটা থেকে কিভাবে তথ্য উদ্ঘাটিত হবে আমি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আজকের যে এই মামলা, এই মামলার মানে ভবিষ্যৎ কি? অর্থাৎ ভবিষ্যতে কি হতে পারে? যে পরবর্তী ডেট রয়েছে জানুয়ারি মাসে সেই ডেটে কি হতে পারে? আমরা সে বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থাকো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো বলে রাখি ১৯ ডিসেম্বর এসএসসির যে মামলা চলছিল সেখানে আমরা ভেবেই নিয়েছিলাম যে এসএসসি বোর্ড ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডায় জুবুথুবু হয়ে যাবে। কিন্তু যাই হোক তাদেরকে একটা সময় দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয় তিনি কিন্তু বারবার এসএসসিকে একটাই কথা বলেছেন যে, "আপনারা সেগ্রিগেশন লিস্ট কবে দিচ্ছেন?" পরবর্তী মামলায় ক্ষেত্রে কিন্তু পরবর্তী যে ডেট রয়েছে জানুয়ারি মাসে সেই ডেটে কিন্তু তারা যদি সেগ্রিগেট লিস্ট যদি পাবলিশ না করে বা সুপ্রিম কোর্টে তারা যদি সাবমিট না করে এক্ষেত্রে কিন্তু প্রধান বিচারপতি মহাশয়ের হাতে আর দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না প্যানেল বাতিল করা ছাড়া। তো এক্ষেত্রে তিনিও কিন্তু চাইছেন না। তিনিও চাইছেন যারা যোগ্য তারা বেঁচে থাক এবং যারা অযোগ্য তারা কিন্তু মরে যাক। মানে তাদের চাকরি চলে যাক। ঠিক আছে? তো অবশ্যই সেটা দরকার। এক্ষেত্রে আমি বলে রাখি যারা যোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছো, যারা নিজেদেরকে মনে করছো যারা নিজের সততার বিনিময়ে চাকরি পেয়েছো তাদেরকে বলে রাখছি এই ভিডিওর মাধ্যমে আপনারা চেষ্টা করুন এসএসসি বোর্ডকে একটু চাপ দেওয়ার। যাতে করে এসএসসি বোর্ড পরবর্তী শুনানিতে সেগ্রিগেট লিস্ট পাবলিশ করে। এক্ষেত্রে এরপরে দেখুন একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে তারা সেগ্রিগেট লিস্ট পাবলিশ করবে কোথা থেকে? কেন? কেন তারা পারবেন না? তারা এসএসসি স্বীকার করে নিয়েছেন যে তাদের কাছে কোনো কিন্তু ওএমআর কপি নেই। এক্ষেত্রে কিন্তু বিচারপতি তিনি কিন্তু পাল্টা প্রশ্ন ছুড়েছেন যে, "আপনারা ওএমআর এর মিরর কপি রাখেননি কেন?" তখন এসএসসির যিনি আইনজীবী তিনি কিন্তু বারবার পাল্টা সওয়ালে বলে গেছেন যে, "আমরা নিয়ম মেনে ১ বছর পর কিন্তু ওএমআর কপি পুড়িয়ে দিয়েছি।" তখন মানে প্রধান বিচারপতি তিনি বলেছেন যে, "আপনারা মিরর কপি রাখেননি কেন?" যেখানে আজকে এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা কিন্তু প্রচুর ডাটা এখনো রেখেছেন যেটা আজ থেকে ৩০০০ ৪০০০ বছরের পুরনো। তো আপনারা ৫ বছরের পুরনো ডাটা রাখতে পারেননি? এটা আপনাদের মানে ব্যর্থতা। তো দেখুন সেই ৫ বছরের তথ্য যাচাই করতে গেলে আমরা কিন্তু কার্বন ডেটিং পদ্ধতি সম্পর্কে জেনি। এই কার্বন ডেটিং পদ্ধতিতে আমরা কিন্তু তার বয়স নির্ণয় করতে পারি। তো সেইরকম ভাবেই প্রধান বিচারপতি বলেছেন যে আমাদেরকে মেটা ডাটা উদ্ঘাটিত করতে হবে। মেটা ডাটা খুঁজে বের করতে হবে তাহলেই কিন্তু আমরা সঠিক তথ্যটা পেয়ে যাব। তো এই মেটা ডাটা অনেকেরই হয়তো জানা নেই। মেটা ডাটা মানে হচ্ছে ডাটা অ্যাবাউট ডাটা। ওকে? তো মেটা ডাটা মানে হচ্ছে ডাটা অ্যাবাউট ডাটা। ওকে? তো কোন একটা ডাটা সেখান থেকে যদি আমরা আরো ডাটা পাই থাকি তাহলে সেটা হচ্ছে মেটা ডাটা। ধরুন আপনি ছবি তুললেন, ওকে? তো বেসিক্যালি এটা সোশ্যাল মিডিয়া মানে ছবি বা ভিডিওর ক্ষেত্রে বেসিক্যালি সবচেয়ে বেশি ইউজ হয়। তো ধরুন আপনি কোন একটা ছবি তুললেন। এবারে ধরুন ছবিটা সম্পর্কে আপনি আরো বেশি কিছু জানতে চান। তো ছবিটার যে ডিটেইলস অপশন রয়েছে সেই ডিটেইলস এ গিয়ে ক্লিক করলেই আপনি ছবিটা কখন তুলেছেন, কোথায় তুলেছেন, আপনার ক্যামেরা কত, মানে পুরো যাবতীয় তথ্য কিন্তু বেরিয়ে আসবে। তো সেইরকম ভাবেই ওএমআর থেকে কিন্তু আমাদের যাবতীয় তথ্য বের করতে হবে। আমাদেরকে মেটা ডাটা খুঁজতে হবে। তারা কিন্তু এসএসসি কে বলে দিয়েছে যে আমাদেরকে কিন্তু মেটা ডাটা অবশ্যই খুঁজে বের করে পরবর্তীকালে পরবর্তী শুনানিতে আমাদেরকে কিন্তু এই তথ্য দিতে হবে। নতুবা আপনারা যদি না দেন তাহলে কিন্তু আমার কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই যে ডাল মে কুছ কালা है ইয়ে পুরো ডালই কালা है। অর্থাৎ কিছু হয়তো দুর্নীতি হয়েছে না পুরোটাই দুর্নীতি হয়েছে আপনারা সবাই কিন্তু বুঝে গেছেন। যেখানে কিন্তু এসএসসির মানে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু বলেছেন যে ৫,৪৮৫ জন
মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী তিনি কিন্তু বলেছেন ৫,১৮৯ জন। আবার যারা মামলা করেছেন তারা কিন্তু বলছে প্রায় ৮,০০০ জন। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ৯,৯৪৭ জন বা তারও বেশি লোক কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট, মানে যারা ভুল পথে চাকরি পেয়েছে। তাহলে এইরকম অজস্র লোক যারা কিন্তু দুর্নীতির মানে করে চাকরি পেয়েছে, আর এই দুর্নীতির জন্য, সিস্টেমের ভুলের জন্য যোগ্য ক্যান্ডিডেটরা আজকে তাদের চাকরি হারাতে বসেছে। তো এক্ষেত্রে বলে রাখবো, যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু উইদিন এই পিরিয়ডের মধ্যে আপনারা কিন্তু এসএসসি কে চাপ সৃষ্টি মানে করুন, যাতে করে এসএসসি পরবর্তী শুনানিতে তারা যেন যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটের লিস্ট দিয়ে দেয়। তো দেখুন, যদি না দেই তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। এবং এক্ষেত্রে কিন্তু যারা নতুন প্রার্থী রয়েছে, যারা দীর্ঘদিন ধরে বিএড করে আজ ৮ বছর বসে রয়েছে, তাদের কিন্তু ভাগ্য খুলতে যাচ্ছে। এবং আগের ভিডিওতেই বলেছিলাম যে ২১,৭৪২টি শূন্য পদ অলরেডি জেনারেট হয়ে গেছে। এবং আজকেই যে মাদ্রাসা কমিশনের রেজাল্ট দিয়েছে, তো আপনারা বুঝে গেছেন যে কি লেভেলের কম্পিটিশন হচ্ছে। আজ থেকেই কিন্তু পড়াশোনা শুরু করে দাও। আর যারা জিএস গ্রুপ পুরুলিয়ার সাথে পড়াশোনা মানে করতে চাও, তো অবশ্যই আমার যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে আপনার প্রিপারেশন শুরু করে মানে করতে পারেন। তো দেখুন, এখানে বলে রাখবো যে এই যে ৫,৪৮৫ বা ৫,১৮৯ যারা মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসির যে ডাটাটা দিচ্ছে, এখানে কিন্তু একটা লিগ্যাল সেল, যেটা স্টেট গভর্নমেন্টের যে লিগ্যাল সেল, তার সাথে কথা বলে তারা কি প্রোভাইড করছে। তাহলে এক্ষেত্রে তারা যে তথ্যটা পেয়েছে যে ৫,৪৮৫ বা ৫,১৮৯, এই তথ্যটা তারা কোথা থেকে পেয়েছে? নিশ্চয়ই তাদের কাছে কিছু ইনফরমেশন আছে। এসএসসি লুকোচ্ছে সুপ্রিম কোর্টকে। তাহলে দেখুন, এক্ষেত্রে যে সিবিআই যে ওএমআর কপিটা সাবমিট করেছে, তো সেই ওএমআর কপিটার তো সিগনেচার, ওকে, একটা ক্যান্ডিডেটের তো সিগনেচার রয়েছে। তাহলে সেই সিগনেচার এবং ক্যান্ডিডেটের কাছে যে কার্বন কপি রয়েছে, সেই সিগনেচারকে যদি ভেরিফাই করা হয় তাহলেই তো বোঝা যাবে। বা ক্যান্ডিডেটের সিগনেচারকে যদি ভেরিফাই করা হয় তাহলেই তো বোঝা যাবে যে কোনটা আসল কোনটা নকল। একটা করা যেতে পারে। তাহলে এই করে একটা যাচাই করা যেতে পারে। কারণ এক্ষেত্রে যেহেতু একটা সেগ্রিগেট এবং একটা যোগ্য অযোগ্যের ব্যাপার উঠে দাঁড়াচ্ছে, যেখানে সিবিআই মানে যে ডাটাটা সাবমিট করেছে সেটার বৈধতা নিয়ে যাচাই হচ্ছে। তো তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু মেটা ডাটার গল্প সম্পর্কে বলেছেন। তো এক্ষেত্রে আপনাদেরকে মানে জেনে নিতে হবে যে এসএসসি যে নাইসা অর্থাৎ পঙ্কজ বানসালের যে কোম্পানি তাকে দায়িত্ব দিয়েছিল, এবং নাইসা আবার স্ক্যানটেককে দায়িত্ব দিয়েছিল। স্ক্যানটেক আবার কি করেছে যে এসএসসির দপ্তরে গিয়ে তারা শুধুমাত্র স্ক্যান করেছে। তাহলে এই যে ব্যাপারটা দেখুন, যে এসএসসি টু নাইসা, নাইসা টু স্ক্যানটেক। তাহলে এক্ষেত্রে দেখুন যে স্ক্যানটেক যে করছে একটা থার্ড পার্টি, এটা কিন্তু এসএসসি জানতো। তাহলে তারা কেন সেদিন বলেননি যে নাইসা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি কাজটা ঠিকভাবে করুন, আপনি আবার থার্ড পার্টিকে কেন দিয়েছেন? তাহলে কেন এসএসসি সেদিন মানে এই গল্পটা নাইসাকে বলেননি? আজকে যখন যোগ্য অযোগ্যের প্রশ্ন উঠছে, একজন যোগ্য ক্যান্ডিডেট তার চাকরি হারাতে বসেছে, তখন এসএসসি কেন দূরে পালিয়ে যাচ্ছে? আজকে সিস্টেমের ভুলের জন্য একজন যোগ্য ক্যান্ডিডেট চাকরি হারা হয়ে যাচ্ছে, এসএসসি কেন পালিয়ে যাচ্ছে? তো যাই হোক, আমি বলবো এসএসসি বোর্ড, মধ্যশিক্ষা পর্ষদ এবং আমাদের বর্তমান সরকার রয়েছে, তো তাদেরকে বলবো অবশ্যই আপনারা পরবর্তী শুনানিতে যোগ্য অযোগ্যের তালিকা সুপ্রিম কোর্টে সাবমিট করুন, যাতে যোগ্যদের চাকরি বেঁচে থাকে এবং অযোগ্যদের চাকরি চলে যায়। এক্ষেত্রে কিন্তু একটা শিক্ষা হবে যে যারা দুর্নীতি করেছে তারা ভবিষ্যতে আর দুর্নীতির দিকে এগোবে না। এবং যারা নতুন রয়েছে তারা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। আর এখান থেকে দেখুন আরেকটা জিনিস ক্লিয়ার, যে যা কিছু ইনফরমেশন হচ্ছে মানে এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে, সবকিছু কিন্তুই মানে আদৌ তারা স্টেট গভর্নমেন্টের যে লিগ্যাল সেল তাদের সাথে আলোচনা করে দিচ্ছে না দিচ্ছে, সেটা কিন্তু পরবর্তী শুনানিতে আমরা অবশ্যই জানতে পারবো। যে জানুয়ারি মাসের যে শুনানি রয়েছে, সেই শুনানিতে যেহেতু ৩টে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মামলা, এক
ওবিসি মামলা, 2 ডিএ মামলা, 3 এসএসসি মামলা। এই 3টে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। তো যাই হোক কতটা ফলপ্রসূ হয় আমরা কিন্তু জানুয়ারি মাসের যে ডেট রয়েছে সেই ডেটে দেখব। কারণ 19 ডিসেম্বরের যে শুনানি ছিল সেটা মোটামুটি একটা সময় বলা চলে যে পুরো দিন ধরে তিনি কিন্তু অর্থাৎ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু পুরো দিন ধরে এই দুটো বিষয় সম্পর্কে জেনেছিলেন। জেনে অনেক কিছুই তথ্য তিনি কিন্তু চেয়েছেন যাতে করে এসএসসি পরবর্তী শুনানিতে সেই সব জিনিস প্রোভাইড করে। কারণ এক্ষেত্রে তো সিবিআই এর কোনো দোষ নেই। সিবিআই একটা দুর্নীতির তদন্ত করছে। তো মানুষের যে সিবিআই এর উপর আস্থা ছিল সেটা যেন আবার আস্থা জাগরিত হয়। আর এক্ষেত্রে কিন্তু পুরো দায় দোষ নিতে হবে এসএসসি কে। আর এসএসসি যদি চাইবো যে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বারবার এসএসসির উপর চাপ সৃষ্টি করুন, যাতে করে আন্দোলন করুন, লড়াই করুন, মুভমেন্ট করুন, যাতে করে এসএসসি পরবর্তী শুনানিতে যোগ্য অযোগ্যের তালিকা দেয়। আপনারা যারা যোগ্য, যারা নিষ্ঠার সাথে সততার সাথে দিনের পর দিন পড়াশোনা করে পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন, চাকরি করছেন, তারা আজকে আর ঘরে বসে থাকবেন না। আপনারা আন্দোলনে নেমে পড়ুন, এসএসসির উপর চাপ সৃষ্টি করুন, যাতে করে এসএসসি পরবর্তী শুনানিতে যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে দেয়। তাহলে মেটা ডেটা আমাদেরকে বের করতেই হবে। আর আপনারা যোগ্যরা অবশ্যই সাহায্য করুন যাতে করে পরবর্তীকালে নতুন প্রজন্ম যারা পরবর্তী ভাবী শিক্ষক হবেন তাদের মুখেও যেন হাসি ফোটে, তারাও যেন সুযোগ পায় পরবর্তীকালে। তো যাই হোক এ ধরনের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো তার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।